প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বীর বিক্রম মহিবুল্লাহর সমাধি কমপ্লেক্সে প্রবেশ করছি। আপনারা আসুন, আপনাদেরকে দেখাই যে এই দুই মহাবীর, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে দুই মহাবীর, তারা এখানে শায়িত আছেন। আর এই তার এলাকাটা পুরোটা আমরা দেখাচ্ছি। যেখানে যে জায়গাটায় আমি এখানে প্রস্তাব করেছিলাম একটি জাদুঘর নির্মাণের জন্য, একটি লাইব্রেরি নির্মাণের জন্য, এবং আমি বলেছিলাম যে সেখানে বেশ কিছু বইপত্র এবং প্রয়োজনীয় সব রকম সহযোগিতা যতখানি সম্ভাব্য আমি দেওয়ার জন্য তাদেরকে আমি আশ্বস্ত করেছিলাম। এবং এখানে কিছু বরাদ্দ সেই জন্য বিগত সরকার দিয়েছিল, কিন্তু সেই বরাদ্দগুলো রহস্যজনক কারণে কাদের হাতে কিভাবে রয়ে গেছে বা কিভাবে সেটা ব্যবহৃত হয়েছে আমরা সেটা জানি না। কিন্তু এর পেছনে দীর্ঘ 2003 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত 22টি বছর, প্রায় প্রতি বছরই আমি এখানে আসি। প্রতি বছর, যেহেতু আমার বাড়ি, আমি যেখানে বাসস্থান খুলনা শহরের, এই নদী পার হলে মাত্র 1 কিলোমিটার পরেই আমার বাসস্থান, যার জন্য আমার এদিকে আসার জন্য একটু সুবিধা আছে। এজন্য আমার এদিকে একটু নজরটা বেশি থাকে। এই মহাবীরের সমাধি কমপ্লেক্সটা এখানে এই অবস্থায় ছিল না। একসময় এটা ছিল খুবই জরাজীর্ণ অবস্থায়, যেখানে আপনার এই পাশে যে একটা মাছ কোম্পানি আছে, লকপুর ফিশারিজ, তাদের কোম্পানির গাড়ি চলতো, এখানে ভারী ট্রাক চলতো, ময়লা আবর্জনার স্তূপ ছিল। সেটিকে ধীরে ধীরে আমাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা পিছনে অনেক তথ্য পরিবেশন করার পরে বিএনএস তিতুমিরের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, তারা এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং আস্তে আস্তে সেটি কয়েকবার করে সংস্কার হয়েছে বিভিন্ন সরকারের সময়। এটি আওয়ামী লীগ সরকারের সময়, বিএনপি সরকারের সময়, এমনকি জাতীয় পার্টি সরকারের সময় তারাও উদ্যোগ নিয়েছিল। এই সংস্কারের ফলে আজকে এই যে রূপে আমরা দেখছি, এই রূপটি আজকে ধারণ করেছে। আসলে কিন্তু এই রূপে ছিল না এটা। এটা একটা মানে কি বলা যায়, একটা অরক্ষিত অবস্থা এটা ছিল, যেটা আমরা আসলে দেখেছি। মানে সেটা আপনাদেরকে দেখাবো। এই সম্বন্ধে অনেক তথ্য আপনাদেরকে আমরা জানাবো। আসুন আমরা ভেতরে আপনাদেরকে দেখাই। এই মহাবীরদের বিষয়ে আমরা কিছু তথ্য দিই। এই অজানা তথ্যগুলো নতুন প্রজন্মের যারা আমাদের নাগরিক, তাদের জানার দরকার বলে আমরা মনে করি। তারা অনেকেই জানে না এখানে আসলে কারা ঘুমিয়ে আছেন এবং তাদের অবদানটা কি জাতির জন্য। এই অনেকে অনেক মন গড়া কথা বলেন, যে মন গড়া কথাগুলো আসলে বিভ্রান্ত করে মানুষকে। সঠিক ইতিহাস তারা জানে না। এবং এখানে আমরা যখন এই ঘটনাটি আমার যে গ্রন্থে আমি উল্লেখ করেছি, রূপসাপাড়ের জাতীয় বীর নামে যে গ্রন্থে আমি উল্লেখ করেছি, সেখানে আমি যথার্থভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে প্রথমে আছে বীর বিক্রম মহিবুল্লাহ এবি। উনি ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের এখানে যে দুটি গানবোট আমাদের এখানে আসছিল। এখানে বিএনএস তখন ছিল পিএনএস তিতুমির। এই পিএনএস পাকিস্তান যে নৌশিপ, যে এখানে যে জাহাজ ছিল, সেটাকে দখল করার জন্য তারা ভারত সরকার দুটি টাগবোট দিয়েছিল। এই দুটি টাগবোটকে তারা দীর্ঘদিন, প্রায় কয়েক মাস পরিশ্রম করে, আমাদের দেশে যারা নৌবাহিনী তখন পাকিস্তান আমলের তারা যে নৌসেনানী ছিল, তারা নিজেদের পরিশ্রম দিয়ে এই টাগবোট দুটিতে দুটি কানাডিয়ান স্টাইলের গানবোট কমান্ড সেট করে তারা এই দুটোকে গানবোটে রূপান্তরিত করেছিল। এবং এই দুটি গানবোট নিয়ে তারা, এবং এর সাথে আরো দুটি গানবোট ছিল ভারতীয় গানবোট। একটির নাম ছিল চিত্রাঙ্গদা, পেট্রোল ক্রাফট চিত্রাঙ্গদা, এবং তাদের লিডিং এ ছিল যে গানবোটটি, সেটার নাম ছিল ভারতীয় গানবোট আইএনএস পানভেল। এই আইএনএস পানভেল ছিল লিডিং এ। তো চিত্রাঙ্গদা পেট্রোল ক্রাফটটা মোংলা বন্দর পর্যন্ত থেকে যায়, আর তারা ভারত থেকে সরাসরি মোংলা বন্দরে এখানে এক রাত বিশ্রাম নিয়ে পরে আইএনএস পানভেলের নেতৃত্বে পদ্মা এবং পলাশ, এই দুটি স্বাধীন বাংলাদেশের প্রথম যে নৌ বোট, সে আমাদের যে গানবোট, সেই দুটি গানবোট নিয়ে আমাদের দেশের নৌসেনানী যারা, তারা এখানে এই রূপসা নদীতে প্রবেশ করে। সেই দিনটি ছিল হচ্ছে 1971 সালের 10 ডিসেম্বর। ততদিনে 6 ডিসেম্বর যশোরে পতন ঘটেছে, এবং সেনা ক্যান্টনমেন্টের পতন ঘটার পরে তারা পিছু হটতে শুরু করেছে পাকিস্তানি হানাদার বাহিনী। এদিকে ইতিমধ্যে আমাদের এখানে যারা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী, তাদেরকে হটানোর জন্য এবং নৌঘাটি দখলের জন্য এই দুটি গানবোট নিয়ে তারা এখানে প্রবেশ করেছিল। কিন্তু আমি যে তথ্য পেয়েছি বীর উত্তম জালাল উদ্দিন সাহেবের কাছ থেকে, যিনি আমার বাবার সহকর্মী ছিলেন মোংলা বন্দরের, তার কাছ থেকে যে তথ্য আমি পেয়েছি সেটা হচ্ছে যে তারা এখানে যখন প্রবেশ করে, তখন তারা দুটি পাকিস্তানি পতাকা তাদের গানবোটে উড়িয়ে তারা ঢুকেছিল, যাতে
পাকিস্তানি বাহিনীরা মনে করে তাদের নিজেদের গানবোট এবং তাদের পরে যাতে আক্রমণ না করে। কিন্তু এই পাকিস্তানি পতাকা দেখেই ভারতীয় যে বিমানগুলো তখন এখানে আক্রমণ করছিল একের পর এক, সেই আক্রমণে তারা মনে করেছিল এটা শত্রু মানে গানবোট, এটা পাকিস্তানি গানবোট মনে করে তারা বম্বিং করেছিল। আমি এই বিষয়ের পরে পরের পর্বে আপনাদেরকে আরো জানাবো। ধন্যবাদ।